হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটি রয়েছে সে বই থেকে আজকে আমরা ইউনিট 9 এর সর্বশেষ ক্লাসটি করব। তার পরবর্তীতে আমরা ইউনিট 10 এর ক্লাস শুরু করব। আজকে আমরা ইউনিট 9 থেকে 4টি লেসনের ক্লাস করব। 4টি লেসন হলেও এখানে পড়া খুব বেশি নেই, এখানে অল্প কিছু পড়া রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে এখানে একটু লক্ষ্য করবে এফ এর মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে সেটি আগে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এফ এর মধ্যে পেয়ার ওয়ার্ক মানে দলবদ্ধভাবে কাজ করো। রাইট দ্য কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলো লিখো। অর আনসার এবং কি করবে উত্তর দিবে। ইন ইউর এক্সারসাইজ বুক তোমাদের যে অনুশীলনী বই থাকে সে অনুশীলন বইয়ের মধ্যে তোমরা লিখবে। আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। কোন প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ নিচে সিরিয়াল ভাবে দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমরা দিবে। কিভাবে দিবে সেটা আমি বলছি। তার পূর্বে এখানে উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণটা আমি একটু পড়ছি। এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু। এখানে ড্রেস মেকার দ্বারা বোঝানো হচ্ছে দর্জিকে, যারা নাকি জামা তৈরি করে দর্জি তাদেরকে ড্রেস মেকার বলা হয়ে থাকে মূলত। এখানে তোমরা এই ড্রেস মেকার শব্দটা মনে রাখবে, এটা হচ্ছে দর্জিকে বোঝানো হচ্ছে যিনি জামা তৈরি করে। তাহলে হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু, ডু শব্দের অর্থ হচ্ছে করা। তাহলে হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু তার মানে একজন দর্জি কি করে থাকে। তার উত্তরটা এখানে ডান পাশে রয়েছে, এ ড্রেস মেকার মেক্স ড্রেস মানে একজন দর্জি কি করে জামা তৈরি করে থাকে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে একজন দর্জি মূলত কি করে। এখানে মেক যে শব্দটি রয়েছে এই মেক শব্দটির মানে হচ্ছে তৈরি করা। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে এফ এর মধ্যে যেহেতু আমাদেরকে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নিচে যেগুলো রয়েছে এগুলোর উত্তরটা তোমরা কিভাবে লিখবে সেটাই আমি বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা দিতে চাও তাহলে তোমাদেরকে দলবদ্ধভাবে দিতে হবে। এটি প্রথমেই এখানে প্রশ্নের মধ্যে বলা আছে, তার মানে তোমরা এটি ডায়লগ আকারে লিখবে, মানে একজন এই প্রশ্নটা করবে আর একজন এই প্রশ্নটার উত্তর দেবে। তোমাদের চিন্তার কিছু নেই, আমি এই প্রশ্নটা কিভাবে লিখতে হয় এর আনসারটা আমি ক্লাসের শেষের দিকে দিয়ে দিব। এটা হচ্ছে এফ এর আনসারটা আমি দিব। তাহলে চলো এখন আমরা একটু নিচের দিকে যাই এবং পরবর্তী কোশ্চেনগুলো দেখি। এখন আমরা এখানে রয়েছি জি এর মধ্যে। এখানে জি নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলা হচ্ছে সেটি আমরা পড়ব। এখানে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ হয়ে প্রশ্নের উত্তর দিতে এখানেও বলা হয়েছে। কি ধরনের প্রশ্নের উত্তর আমরা এইখানে দেব সেটি আমরা পড়ি। রাইট দ্য আদার্স অকুপেশনস। এখানে এই সেন্টেন্সটির মানে এতটুকুর মানে হচ্ছে রাইট লিখো দ্য আদার অকুপেশনস। আদার অকুপেশনস মানে হচ্ছে অন্যের পেশা সম্পর্কে তোমরা লিখবে, এটাই এখানে বলা হয়েছে যে রাইট দ্য আদার অকুপেশনস। এখন অন্যের পেশা সম্পর্কে তোমরা লিখবে, কিন্তু অন্য বলতে কার কথা বলা হয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে। ইউ নো ইন ইউর এক্সারসাইজ বুক মানে ইউ নো মানে হচ্ছে তুমি যাকে চিনো সেই ব্যক্তির পেশা সম্পর্কেই তোমরা এই জি এর মধ্যে লিখতে বলা হয়েছে। তাহলে এর আনসারটিও যেহেতু এখানে নেই এটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। এটা তোমরা ক্লাসের শেষের দিকে পাবে, জি এবং এফ। তারপরে আমরা এখন এইচ নাম্বারটা পড়বো। এইচ এর মধ্যে কি বলা হচ্ছে, এইচ এর মধ্যে এখানে বলা হচ্ছে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো। এখানে বলা হয়েছে একটি কম্পোজিশন লেখার জন্য। তোমরা যেহেতু ক্লাস 5 এ পড়ো কিছু কিছু শব্দ এখানে পাবে তোমরা নতুন, এগুলো তোমরা একটু নোট করে মনে রাখার চেষ্টা করবে। যখন উপরে ক্লাসে উঠবে তখন এগুলো তোমাদের কাছে খুবই পরিচিত মনে হবে। যেমন এখানে বলা হচ্ছে কম্পোজিশন, কম্পোজিশন এর শব্দের অর্থ হচ্ছে রচনা। আর রচনাটা লিখতে হয় যে কোনো বিষয়ে একটু মানে মানে বিস্তারিত লিখতে হয়। তাহলে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান মানে যে কারো সম্পর্কে তোমরা এখানে লিখতে পারো। যে কারো বলতে ইউ নো, এখানেও বলা হয়েছে তোমরা জানো চিনো এমন কোনো ব্যক্তি সম্পর্কে একটি রচনা লিখবে বাই আনসারিং।
মানে আনসারটা দিতে হবে কিভাবে সেটা বলা হয়েছে। দ্য ফলোইং কোশ্চেন মানে নিচে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো অনুসারে তোমাদের আনসারটা দিতে হবে। যেমন এই প্রশ্নের মধ্যে যে কোশ্চেনটা প্রথমে করা হয়েছে এই কোশ্চেনের উত্তরটা তোমরা তোমাদের পরিচিত ব্যক্তি সম্পর্কে লিখতে হবে। যেমন আমি আরেকটু সহজ করে বলি, যেমন তোমরা ধরো তোমার ভাই সম্পর্কে তুমি লিখতে চাও বা তোমার কোনো ক্লাস টিচার সম্পর্কে তোমরা এই রচনাটা লিখতে চাও এই এস এর মধ্যে। সেক্ষেত্রে ধরো এখানে 1 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পারসন নেম মানে ওই ব্যক্তির নাম কি। ওই ব্যক্তি বলতে এখানে বোঝানো হয়েছে তুমি যে ব্যক্তি সম্পর্কে লিখবে, যেমন ধরো তোমার ক্লাস টিচার সম্পর্কে লিখবে, এখানে যেহেতু বলা হয়েছে 1 নম্বরের মধ্যে হোয়াট ইজ দ্য পারসন নেম ওই ব্যক্তির নাম কি, আর তুমি যেহেতু তোমাদের ক্লাস টিচার সম্পর্কে লিখবে সেক্ষেত্রে তুমি তোমার ক্লাস টিচারের নামটি এখানে লিখে দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটাকে ফলো করে কিভাবে লিখবে। তারপরের কোশ্চেনটা এখানে বলা হয়েছে হোয়াট ডাজ হি অর শি ডু এখানে সে কি করে 2 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে। তাহলে সে বলতে তুমি যার সম্পর্কে লিখবে সে কি করে সেটি লিখে দিলেই হবে। এভাবে সিরিয়াল ভাবে লিখবে। আমি এই এস এর আনসারটাও তোমাদেরকে এই ক্লাসের শেষের দিকে দিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখব। একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষার দিকে নজর দেওয়া বা খেয়াল করা। এখানে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি আই রয়েছে, আয়ের মধ্যে আমাদেরকে কোনো একটি টপিক দেওয়া রয়েছে মানে একটি প্রশ্ন থাকবে। প্রথমে আগে প্রশ্নটা পড়ার চেষ্টা করবে, যেই কোনো ক্ষেত্রে তোমরা পরীক্ষার মধ্যে যখন যাবে আগে প্রশ্নটা ভালোভাবে পড়বে, বুঝবে। প্রশ্নটা বুঝলে উত্তরটা দেওয়া সহজ হয়ে যাবে। এখানে আমাদেরকে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের যে বর্ণগুলো রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে ক্যাপিটাল লেটার। মূলত বাংলার ক্ষেত্রে কিন্তু বড় হাতের এবং ছোট হাতের কোনো কিছু নেই, ওইখানে সব কিন্তু একই আকৃতির হয়ে থাকে। মানে একই আকৃতির বলতে হয় সবকিছু ছোট না হয় সবকিছু বড়, এরকম আর কি বিষয়টা। যেমন ইংরেজির ক্ষেত্রে কিন্তু এমন নয়, ইংরেজির ক্ষেত্রে কিন্তু ছোট হাতেরও হয় আবার কিন্তু বড় হাতেরও হয়ে থাকে। যেমন ধরো ইংরেজি ছোট হাতের এ হচ্ছে এটা এবং বড় হাতের এ কিন্তু এটা। এটাকে এখানে বোঝানো হয়েছে যে বড় হাতের মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। সেই ক্যাপিটাল লেটার কথাই এখানে বলা হয়েছে ক্যাপিটাল লেটার। তারপরে বলা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ কোনগুলো? ফুল স্টপ হচ্ছে এই যে এখানে যে রয়েছে ছোট ফুল স্টপ এরকম যে থাকে এগুলোকে বলা হয় ফুল স্টপ। তারপরে এন্ড কোশ্চেন মার্ক। তারপরে বলা হয়েছে কোশ্চেন মার্ক মানে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটা এরকম হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যাপিটাল লেটার, ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার সম্পর্কে আমরা নিচে জানবো কোনটা কোন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু এইখানে ক্যাপিটাল লেটারের কথাটা প্রথমে বলা হয়েছে তাই প্রথমে আমরা ক্যাপিটাল লেটার সম্পর্কে জানবো কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। প্রথমে এখানে বলা হচ্ছে উই ইউজ আমরা ব্যবহার করি বা করব ক্যাপিটাল লেটার্স বড় হাতের বর্ণগুলো। কোথায় ব্যবহার করব সেটা নিচে নিয়মটা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে এট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স মানে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমরা কি করব বড় হাতের ক্যাপিটাল লেটার লিখব। যেমন ডান পাশে আমি এখানে কিন্তু উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। উদাহরণটা তোমরা একটু লক্ষ্য করবে। শাকিল ইজ এ গুড বয়। এখানে এই বাক্যটির প্রথম যে লেটারটি সেটি কিন্তু শাকিল। শাকিল এই ওয়ার্ডটির মধ্যে প্রথম লেটারটি হচ্ছে এস, তাই এসটি আমি বড় হাতে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে একটি সেন্টেন্সের প্রথমে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তারপরে আমরা একটু লক্ষ্য করব, পরে আমরা এটা পড়ব ফর নেম অফ পিপল মানে লোকদের নামের ক্ষেত্রে, প্লেস জায়গার ক্ষেত্রে, ডে দিনের ক্ষেত্রে, এন্ড মান্থ মাসের ক্ষেত্রে। তাহলে এই চারটি ক্ষেত্রে আমরা কি করব ক্যাপিটাল লেটার লিখব প্রথমে। যেমন দেখতে পাচ্ছ এখানে একটি নাম রয়েছে নাইম। নাইম এর নামের প্রথম যে লেটারটি সেটি হচ্ছে এন আর এটি আমরা বড় হাতে লিখেছি। তারপর আরেকটি নাম হচ্ছে জাহানারা, এর প্রথম যেই এই লেটারটি রয়েছে সেটি হচ্ছে জে, এটি আমরা বড় হাতে লিখেছি। তাহলে নাম এর শুরুর প্রথম লেটারটি আমরা বড় হাতের লিখব।
তাহলে আমরা এখানে বুঝতে পারলাম নামের যে প্রথম লেটারটি থাকবে সেটি আমরা কি লিখব, বড় হাতের লিখব, মানে ক্যাপিটাল লেটার লিখব। তারপরে আমরা দেখব প্লেস, মানে নামের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে কিভাবে আমরা বড় হাতের লিখব। যেমন এখানে একটি এক্সাম্পল রয়েছে প্লেস, এই প্লেসটি রয়েছে এখানে ঢাকা। ঢাকার প্রথম যে লেটারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি, এটা কিন্তু আমরা বড় হাতের লিখেছি। তারপরের উদাহরণটি দেখতে পাচ্ছ ডে। ডে মানে হচ্ছে দিন। যেই কোনো দিনের ক্ষেত্রে আমরা যখন ইংরেজিতে লিখব তখন তার প্রথম যে লেটারটি সেটি আমরা বড় হাতে লিখব। যেমন এখানে রয়েছে ডে, ডেটি হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে এর প্রথম যেই বর্ণটি মানে লেটারটি রয়েছে সেটি কিন্তু এফ, এটি কিন্তু আমরা বড় হাতে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে যে মান্থ, তোমরা দেখতে পাচ্ছ মান্থের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। নিচে উদাহরণ রয়েছে মান্থ, মান্থের মানে মাস, মাসের নাম হচ্ছে মে মাস। মে মাস এর প্রথম যেই লেটারটি দেখতে পাচ্ছ এম রয়েছে, এটি কিন্তু আমরা বড় হাতের লিখেছি MAY, মে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যাপিটাল লেটার কোথায় কিভাবে ইউজ করবে। তারপর হচ্ছে আমরা দেখব ফুল স্টপ আমরা কোথায় ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারের পর কিন্তু ফুল স্টপের কথা বলা হয়েছে। এখন আমরা এখানে পড়ব উই ইউজ এ ফুল স্টপ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। এখন আমরা নিচে যেই উদাহরণগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল স্টপটা আমরা মূলত ইউজ করতে হবে কি সেন্টেন্সের শেষের দিকে। এখানে রয়েছে টেল সামথিং, টেল সামথিং মানে হচ্ছে কোনো কিছু বলো, এটা শেষের দিকে কিন্তু ফুল স্টপ রয়েছে। এটি ছাড়াও আমি তোমাদের জন্য এখানে উদাহরণ রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে নিচের দিকে একটু লক্ষ্য করো, এক্সাম্পল হাসিব ইজ এ শপকিপার। এখানে কিন্তু আমাদের যে সেন্টেন্সটি শেষ হয়েছে, তাই এখানে আমরা ফুল স্টপ ইউজ করব, দেখতে পাচ্ছ। তারপরে যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে শুভ ইজ এ স্টুডেন্ট। এখানে শুভ হচ্ছে একজন ছাত্র, এখানে তার কথাটি কিন্তু শেষ হয়েছে, তাই কথার শেষে আমরা কি করব, ফুল স্টপ ইউজ করব। আর এটাই বলা হয়েছে উই ইউজ এ ফুল স্টপ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, মানে বাক্যের শেষের দিকে আমরা কি করব, আমরা ফুল স্টপ ইউজ করব। তারপর ফুল স্টপের সর্বশেষ যে উদাহরণটি রয়েছে এখানে বলা হচ্ছে ফাহিম ইজ এ ম্যারিড বয়। ফাহিম হচ্ছে বিবাহিত পুরুষ বা ছেলে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ফুল স্টপ রয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব কোয়েশ্চেন মার্ক কোথায় ব্যবহার করতে হয় বা কোথায় ইউজ করতে হয়। আমরা এখন একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায় আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব সেটি সুন্দরভাবে বলা আছে। উই ইউজ এ কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, মানে একটি বাক্য যখন আমরা বলে শেষ করব, একটি সেন্টেন্স যখন বলে শেষ করব তখন আমরা তার শেষে কি করব, আমরা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব, মানে কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করব। কিন্তু শুধু এটা নরমাল কোনো সেন্টেন্স হলে হবে না, নিচে দেখতে পাচ্ছ বলা আছে আস্ক অর ইনফরমেশন, মানে যখন কোনো প্রশ্ন করবে কোনো তথ্য জানার জন্য বা কোনো সেন্টেন্সের মাধ্যমে যখন প্রশ্ন করা হবে সেই সেন্টেন্সের বা সেই বাক্যের শেষেই আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব। যেমন এইখানে আমি কিন্তু উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। উদাহরণটা হচ্ছে ডু ইউ হ্যাভ এ পেন্সিল, তোমার কি পেন্সিল রয়েছে বা কাঠ পেন্সিল রয়েছে, এটা এখানে বলা হয়েছে। এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। আর এই ধরনের প্রশ্নটা যখন থাকবে তখন তোমরা প্রশ্ন যখন করবে শেষে তোমরা এই কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করবে। এতক্ষণ আমরা যে কোয়েশ্চেন বা যে চিহ্নগুলোর ব্যবহারটা শিখলাম, এই যে ক্যাপিটাল লেটার, ফুল স্টপ এন্ড কোয়েশ্চেন মার্ক, এই তিনটির ব্যবহারটা আমরা এখন এই জি এর মধ্যে করব। যেমন এখানে দেখতে পাচ্ছ জি এর মধ্যে বলা হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স, মানে নিচের যে সেন্টেন্স গুলো রয়েছে এই সেন্টেন্স গুলোর মধ্যে ভুল রয়েছে এগুলো আমরা ঠিক করব। রিরাইট, পুনরায় আবার লিখে দেন সেগুলোকে। কারেক্টলি ইউজ কার্সিভ হ্যান্ডরাইটিং, মানে আমরা পুনরায় এগুলোকে লিখব এবং সঠিকভাবে লিখব। কিভাবে, উপরে যেই কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, ক্যাপিটাল লেটার গুলো শিখেছি এতক্ষণ, কোনটার ব্যবহার আমরা কখন করব সেটাই আমরা এখানে ইউজ করব। প্রথমে তোমরা এখানে লক্ষ্য করবে, এখানে 1 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে বলা হচ্ছে হু ইজ ইউর ফেভারিট ফিল্ম অ্যাক্টর।
তোমাদের সবচেয়ে পছন্দের অ্যাক্টরকে বা নায়ককে বা অভিনেতাকে। এখানে আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার লিখব। এখানে কিন্তু শুরুতে ডব্লিউটা কিন্তু ক্যাপিটাল লেটার লেখা নেই, এজন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে এটাকে বড় হাতে লিখতে হবে। এবং এটা দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে যে কে তোমার পছন্দের অভিনেতা, আর এরকম প্রশ্ন করলে আমরা কি ইউজ করব, আমরা কিন্তু একটু আগে শিখে এসেছি এরকম কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে এখানে তোমরা কোশ্চেন মার্ক ইউজ করবে। তারপরের যে বাক্যটি সেটি আমরা পড়ব। তারপর ২ নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এখানে আমাদেরকে আবারও প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে সেহেতু এখানে আমরা কি লিখব, এখানে আমাদেরকে অবশ্যই যেই কোশ্চেন মার্কটা রয়েছে সেই কোশ্চেন মার্কটা লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোথায় কিভাবে ইউজ করবে। এখন ৩ নাম্বারটা আমরা একটু পড়ব। ৩ নাম্বারের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে দেখো এখানে টুডে ইজ মানডে। তোমরা এখানে লক্ষ্য করবে এখানে কিন্তু একটি মানডে মানে একটি দিনের নাম লেখা আছে মানডে। আমরা কিন্তু পড়েছিলাম দিনের নাম ডে এর নামের প্রথম অক্ষরটি কি হয়, বড় হাতের হয়। তাহলে এখানে মানডের এমটি বড় হাতের লিখবে। আমি এখানে লিখে দিব না কারণ ক্লাসটি অনেক এমনিতে বড় হয়ে যাবে। তারপর ৪ নাম্বারটি এখানে বলা হচ্ছে উড ইউ ল্যান্ড মি এ পেন্সিল। তুমি কি আমাকে দয়া করে একটি পেন্সিল ধার দেবে। তাহলে তার কাছে কিন্তু অনুরোধ করে চাওয়া হয়েছে, মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এরকম জিজ্ঞেস করলে আমরা শেষের দিকে কিন্তু আমরা কোশ্চেন মার্কের চিহ্নটি দিব। এখানে যে শেষের দিকে আমরা একটি কোশ্চেন মার্ক চিহ্নটি বসাতে হবে। আর শুরুতে যদি ছোট হাতের থাকে তাহলে বড় হাতের দিতে হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে। তারপর ৫ নাম্বারটা আমরা পড়ব। ৫ নাম্বারের মধ্যে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে শুরুতেই কি আই দেওয়া আছে ছোট হাতের। এখানে প্রথমে তোমরা আইটা বড় হাতের দেবে। তারপরে এখানে প্রশ্ন করা হয়েছে কিনা সেটা খেয়াল রাখবে। আই গেট আপ এট 10 o'clock অন ফ্রাইডে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা পড়েছিলাম কিন্তু ডে এর নামের প্রথম অক্ষরটি কি হয়, বড় হাতের হয়। এখানে ফ্রাইডে কিন্তু একটি বারের নাম বা দিনের নাম, এখানেও কিন্তু এফটি বড় হাতের লিখবে। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আইটিও বড় হাতের লিখে দেবে। তারপর এখানে নাম্বার 6 উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই। এখানে বলা হচ্ছে জুলাইয়ে তাদের কোনো স্কুল বা বিদ্যালয়ে কোন ক্লাস নেই। তাহলে জুলাই কিন্তু একটি মাসের নাম। আমরা কিন্তু বলেছিলাম মাসের নামের প্রথম যে লেটারটি থাকবে সেটি বড় হাতের হবে। তাহলে এখানে জুলাইয়ের যেটি তোমরা বড় হাতের লিখে দিবে। যে ক্লাসটি আজকে করাচ্ছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়া কিন্তু বাইরে আলোচনা হচ্ছে না বিধায় তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ক্লাসটি কিন্তু তোমাদের জন্যই আমি পরিশ্রম করে পড়াচ্ছি যেন তোমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারো। ক্লাস বড় করার কোনো ইচ্ছা কোনো টিচারেরই থাকে না, তোমাদের বোঝানোর স্বার্থেই কিন্তু ক্লাসগুলো বড় করতে হয়। এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ কে এর মধ্যে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, রিড দ্য কম্পোজিশন। রিড দ্য কম্পোজিশন, যে কম্পোজিশনটি তুমি লিখবে, মানে পূর্বে একটা প্রশ্নের মধ্যে কিন্তু বলা হয়েছিল একটি রচনা লেখার জন্য, সেই রচনাটাই তোমরা আবার পড়বে, যেটা নাকি এস এর মধ্যে বলা হয়েছিল যে একটা রচনা লেখার জন্য, কম্পোজিশন লেখার জন্য। চেক দ্য কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ বলা হয়েছে। যেই কম্পোজিশনটা লিখবে সেই কম্পোজিশনের মধ্যে ক্যাপিটাল লেটার গুলো তোমরা একটু চেক করে দেখবে এবং ফুল স্টপ গুলো ঠিক আছে কিনা চেক করে দেখবে। আশা করি কে নাম্বারটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরও তোমরা যখন নাকি এইস এর রচনাটা লিখবে সেটা তোমরা চেক করে দেখবে। তাহলে আমাদের সবগুলো পড়া হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু ইউনিট 10 এর ক্লাস করব। তাহলে এখানে কিন্তু কিছু কোশ্চেনের আনসার দেওয়ার কথা বলেছিলাম আমি, সেগুলোর আনসার গুলো আমি এখন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো, এখানে আমাদের যে এফ নাম্বারের কোশ্চেনটি রয়েছিল আমাদের টেক্সট বইয়ের মধ্যে, সেই আনসারটি এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা পজ করে করে এই আনসারগুলো তোমরা লিখে নেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে জি এর আনসারটা রয়েছে, জি এর আনসারটাও তোমরা কি করবে, পজ করে এখান থেকে লিখে নেবে। দেখতে পাচ্ছ জি এর আনসারটা কিন্তু এখানে রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা পজ করে করে তোমরা আনসারগুলো লিখে নেবে। তারপরে আমাদেরকে একটা কম্পোজিশন লেখার কথা কিন্তু বলা হয়েছিল কিছু প্রশ্ন দিয়ে। দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো রয়েছে এইস এর মধ্যে, এখান থেকে তোমরা আনসারটা লিখে নেবে। দেখতে পাচ্ছ নিচে আমি কম্পোজিশনটা লিখে দিয়েছি, এই যে কম্পোজিশন, এটাই হচ্ছে এখানে সম্পূর্ণ কম্পোজিশনটা। তোমরা খাতাতে নোট করবে, তারপর এটা বাসাতে প্র্যাকটিস করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের সাথে জয়েন করে দিবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।